ওয়েলকাম টু কে লার্নিং ক্যাম্পাস। আমি সাবির স্যার তোমাদের আজকে ভূগোল বিষয় পড়াবো। ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এই পাঠের হিমবাহ যে পাঠটা আছে সেই পাঠটা আজকে আমরা আজকে পড়ব। আজকে আমরা প্রথমে শুরু করব ক্রেভাস। ক্রেভাস এই যে দেখতে পাচ্ছ এগুলো, হ্যাঁ, এগুলো পুরো হচ্ছে হিমবাহ, পুরো বরফ এগুলো, ঠিক আছে। এখানে দেখো ফাটল দেখতে পাওয়া যাচ্ছে, ফাটল, ঠিক আছে। এখানেও কিন্তু ফাটল দেখতে পাওয়া যাচ্ছে। তো যখন কি বলছে, হিমবাহের উপরিভাগে যে সমান্তরালে ও আড়াআড়িভাবে ফাটল দেখা যায় তাকে বলে ক্রেভাস। এগুলো সাধারণত হিমবাহের অসম গতির কারণে সৃষ্টি হয়। অর্থাৎ হিমবাহ প্রবাহিত হওয়ার সময় তার গতিবেগ সব জায়গায় সমান থাকে না, কোথাও বেশি থাকে, কোথাও কম থাকে। এই গতিবেগ কম বেশির কারণে তার নিচের অঞ্চলের কাছে কি দেখা যায়, ফাটল দেখা দেয়। এই ফাটলটাকে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, ক্রেভাস। এখানে কিন্তু হিমবাহের ফাটল, এখানে কিন্তু ভূমিভাগের কোনো প্রকার ফাটল নয়। এটা হচ্ছে কিসের ফাটল? হিমবাহের ফাটল, ঠিক আছে। এই হিমবাহের ফাটলগুলো খুব কিন্তু বিপজ্জনক। এখানে ধরো এই ফাটলগুলো আছে, তো ফাটলগুলো আছে, ধরো সেই ফাটলগুলোতে ধরো উপরের দিকে বরফ জমে আছে, আর তুমি ধরো সেখানে ঘুরতে গেছো আর জানো না যে সেখানে ফাটল আছে। তো সেই উপরের সেই পেঁজা তুলার উপরে পা রাখা মাত্রই কি হবে, উপর থেকে নিচের দিকে গিয়ে তুমি একদম ঢুকে যাবে। আর সেখান থেকে তোমার ডেড বডি, মানে তুমি তো বাঁচবে না এটা নিশ্চয়ই আর কি, সেখান থেকে বের করা খুবই কিন্তু কষ্টসাধ্য ব্যাপার আর কি। তো ক্রেভাস কি পড়লাম আমরা, হিমবাহ প্রবাহিত হওয়ার সময় আড়াআড়ি বরাবর বা সমান্তরালে। আড়াআড়ি বরাবর মানে কি, এই যে ধরো আমি যদি সোজা হেঁটে যাই, ওই যে সামনের যে দেওয়ালটা আছে সেই দেওয়ালের সঙ্গে আমরা কীরকমভাবে যাচ্ছি, আমি যাচ্ছি আড়াআড়ি বরাবর। কিন্তু এই দেওয়ালটা আমি যদি সোজা যদি হেঁটে যাই, তাহলে এই দেওয়াল আর এই দেওয়াল আমার সমান্তরালে রয়েছে। অতএব এই সমান্তরালে ফাটল দেখা দিতে পারে বা আড়াআড়ি বরাবর ফাটল দেখা দিতে পারে। তখন সেটাকে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, ক্রেভাস। কি বলা হচ্ছে সেটাকে? ক্রেভাস, ঠিক আছে। তারপর আমরা পড়বো বাকশ্রুন্ড। বলছে পর্বতের ঢাল বরাবর, ঠিক আছে, পর্বতের ঢাল বরাবর পর্বতের ঢাল বেয়ে হিমবাহ নেমে আসার সময় পাহাড়ের গায়ে লেগে থাকা বরফের স্তূপ ও চলন্ত হিমবাহের মধ্যে যে গভীর ফাটল সৃষ্টি হয় তাকে বলা হয় বাকশ্রুন্ড। বলছে দেখো পর্বতের পাদদেশীয় অঞ্চল, পর্বতের পাদদেশীয় অঞ্চল মানে বোঝো, হ্যাঁ, এই যে ধরো একটা পর্বত আছে, এই যে পর্বত আছে, পর্বতের এই অংশটুকু হলো পর্বতের পাদদেশীয় অঞ্চল, বা এই অংশটুকু হচ্ছে পর্বতের পাদদেশীয় অঞ্চল। তো দেখো সেই পাদদেশীয় অঞ্চলে কি হচ্ছে, ও যখন প্রবাহিত হচ্ছে, হিমবাহ প্রবাহিত হওয়ার সময় তার পাহাড়ের গায়ে যে হিমবাহটুকু লেগে আছে, এই যে হিমবাহটুকু লেগে আছে, আর যেটা প্রবাহিত হচ্ছে তার মাঝে একটা সংকীর্ণ ফাটল দেখা যায় বা ফাঁক দেখা যায়, সেটাকেই বলা হচ্ছে, কি বলা হচ্ছে, বাকশ্রুন্ড বলা হয়। কি বলে সেটাকে? বাকশ্রুন্ড বলা হয়, ঠিক আছে। এই বাকশ্রুন্ড কখনো কখনো কি হয়, গভীরতা একেবারে নিচে পর্যন্ত চলে যায়, হ্যাঁ, একেবারে। তখন সেটাকে বলা হচ্ছে র্যান্ড ক্লাফট। কি বলা হয় সেটাকে? র্যান্ড ক্লাফট বলা হয়, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম ক্রেভাস এবং বাকশ্রুন্ড আর র্যান্ড ক্লাফট, ঠিক আছে। এই ক্রেভাস এবং বাকশ্রুন্ড বিপজ্জনক কেন? দেখতে পাচ্ছ এই ছবিটা, দেখো এই যে বরফগুলো আছে দেখতে পাচ্ছ, এখানে বরফ, এখানে ধরো বরফ আছে। এবার ধরো তুমি এই দিক থেকে এই দিকে আসবে, তাহলে তোমাকে কি করতে হবে, নিশ্চয়ই ওদের কাছে যেই অস্ত্রগুলো থাকে প্রচুর ধারালো, একদম সূচের মতো অস্ত্র, সেই অস্ত্রটা কি করা হয়, চালিয়ে দেওয়া হয় এখানে, দিয়ে তারপরে কি করে সেখান থেকে ঝুলে ঝুলে এই পারে আসে। কিন্তু এটা কিন্তু প্রবল বিপজ্জনক। তার কারণ এখানে যদি তুমি পড়ে যাও বা কোনো পর্যটক যদি সেখানে পড়ে যায়, তাহলে সেখানে কি হবে, তার মৃত্যু হচ্ছে কি নিশ্চিত। তো কেন এই পর্বত আরোহণকারীদের কাছে বাকশ্রুন্ড ও ক্রেভাস বিপজ্জনক কেন, এটা নিয়ে যদি দেখা যায় তাহলে দেখবো আমরা আঘাত, প্রথমে কি হতে পারে, আঘাত লাগতে পারে। ধরো কোনো একটা ব্যক্তি, কোনো একটা পর্যটক হেঁটে যাচ্ছে, ওপরের দিকে ধরো, ওপরের দিকে হালকা পেঁজা তুলার মতো নরম, ধরো তুলোর মতো বরফ লেগে আছে,
আর সেই বরফে পা দিয়েছে ধরো, সঙ্গে সঙ্গে কি করবে, সেই সেই বরফের ফাটলের মধ্যে প্রবেশ করবে। প্রবেশ করা মাত্রই কি হবে, তার আঘাত লাগতে পারে, তার মাথায় বা শরীরে আঘাত লাগতে পারে। এই আঘাত তার জন্য তার কাছে বিপজ্জনক। এছাড়া বলছে কি, মৃত্যু। বলছে এই আঘাতের পরিণামে এই অঞ্চলটাতে ঢুকে বা প্রবেশ করে তার মৃত্যুও কিন্তু হতে পারে। ঠিক আছে, অর্থাৎ সেই পর্যটক কিন্তু বাঁচবে এমন কোনো ব্যাপার নেই, অবশ্যই তার মৃত্যু কিন্তু নিশ্চিত। অন্যান্য কারণ পর্যটকদের আরোহণ করতে গিয়ে সমস্যা দেখা দিতে পারে, চলাফেরার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। ঠিক আছে, এই সমস্ত কিন্তু সমস্যা দেখা দিতে পারে, যার জন্যে এই বাগস্রুন্ড এবং ক্রেভার্স হচ্ছে কাদের কাছে বিপজ্জনক, যারা পর্বত আরোহণকারী, যারা পর্যটক, তাদের কাছে কি হচ্ছে, খুবই কিন্তু এটা বিপজ্জনক। ঠিক আছে, নেক্সট পরে পেজে যাব। তারপরে হিমবাহের ক্ষয় কার্য। হিমবাহের ক্ষয় কার্য কি, এর আগের দিন আমি মনে হয় বলেছিলাম। বলছে দেখো, একটা নদী ধরো প্রবাহিত হচ্ছে, নদী যখন তার ভূমির ঢাল অনুসারে যখন প্রবাহিত হয়, প্রবাহিত হওয়ার সময় সে কি করে, ক্ষয় করে, বহন করে, সঞ্চয় করে। ঠিক তেমনই এই হিমবাহ যখন প্রবাহিত হয়, দেখতে পাচ্ছ হিমবাহটা, দেখতে পাচ্ছ, এই যে হিমবাহ প্রবাহিত হচ্ছে, প্রবাহিত হওয়ার সময় এই হিমবাহ কি করতে পারে, কোন একটা অঞ্চলে কি করতে পারে, ক্ষয় করতে পারে বা সঞ্চয়ও করতে পারে। তো হিমবাহের এই ক্ষয়কার্যর প্রধানত দুটি প্রক্রিয়ায় ক্ষয়কার্য হয়। হিমবাহের ক্ষয়কার্য কি হয়, প্রধানত দুটি প্রক্রিয়ায় হয়। নদীর ক্ষয়কার্যগুলো কি কি আছে বলো তো দেখি, কি কি বলো নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলি? ঘর্ষণ, অবঘর্ষণ, তারপরে কি লম্ফদান প্রক্রিয়া, হ্যাঁ, ভাসমান প্রক্রিয়া, এগুলো সব হচ্ছে কি নদীর ক্ষয়কার্যের দ্বারা গঠিত। ঠিক তেমনই এই হিমবাহ প্রধানত দুটি প্রক্রিয়ার দ্বারা কি করে, ক্ষয় করে থাকে। তার মধ্যে একটা হচ্ছে উৎপাটন বা প্ল্যাকিং। এই উৎপাটন বা প্ল্যাকিং শব্দটা আমাদের ছেলেদের কাছে অতটা পরিচিত না হলেও মেয়েদের কাছে কিন্তু খুব পরিচিত। বলছে কেমন করে পরিচিত স্যার? মেয়েরা অনেক সময় এতে গিয়ে কি বলছে, সেলুনে গিয়ে কি বলে, বিউটি পার্লার নাকি বলো, সেখানে গিয়ে ভ্রুটায় কিন্তু প্লাক করে, অর্থাৎ ভ্রুটায় কিন্তু তুলে ফেলে বা উপড়ে ফেলে, যার জন্য সেটাকে কি বলা হচ্ছে, প্লাক করছে আর কি। হ্যাঁ, তো এইখানেও উৎপাটন প্রক্রিয়া বা প্লাকিং প্রক্রিয়াটা দেখতে পাওয়া যায়। উৎপাটন বাকি দেখতে পাওয়া যাচ্ছে, প্লাকিং প্রক্রিয়া। স্যার প্লাকিং প্রক্রিয়াটা কি একটু বলবেন? আমরা এর আগে পড়েছি যে যখন কোনো একটা অঞ্চলে, পার্বত্য অঞ্চলে আমরা পড়েছি, সেই অঞ্চলটাতে যান্ত্রিক আবহবিকার দেখতে পাওয়া যায়, পড়েছি আমরা। ধরো এরকম একটা পর্বত আছে, ধরো পর্বত আছে এরকম, এবার ধরো পর্বতের এরকম ফাটল সৃষ্টি হয়েছে, এই ফাটলে কি করবে, জল প্রবেশ করবে, তাই তো, জল প্রবেশ করবে। জল প্রবেশ করলে পারে, যেহেতু সেই অঞ্চলটা একেবারে কম উষ্ণতাযুক্ত অঞ্চল, তাই সেখানকার টেম্পারেচার কম থাকার কারণে সেই জলটা কি হয়ে যাবে, পরিণত হয়ে যাবে, বরফে পরিণত হয়ে যাবে। আর আমরা জানি কোন একটা অঞ্চলের জল যখন তরল অবস্থায় থাকে, সে যদি 100% জায়গা নিয়ে থাকে, সে যদি সঙ্গে সঙ্গে যদি সে যদি পরবর্তীতে বরফ কণায় বা কঠিনে যদি পরিণত হয়, তখন তার আয়তন কি হয়, 109% জায়গা লাগে। অর্থাৎ ওকে জায়গা লাগতো আগে 100%, তো এবার ওকে লাগবে 109%, অর্থাৎ 9% জায়গা কি লাগবে, তাকে বেশি লাগবে। এই বেশি জায়গার জন্য তখন কি হবে, দুই পাশে কি করবে, পীড়নের সৃষ্টি করবে বা চাপের সৃষ্টি করবে। তখন এই অঞ্চলের এই পাহাড়ের শিলাখণ্ডগুলো কি হবে, ভেঙে ভেঙে কি হবে, অন্যত্র কি হবে, পরিবাহিত হবে। এই যে এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, উৎপাটন প্রক্রিয়া বলা হয়। তো উৎপাটন প্রক্রিয়াটা কি বোঝা গেল, একটু আমরা দেখে নিই আর কি। হিমবাহ যখন পাহাড়ের গায়ে, পাহাড়ের ঢাল বেয়ে নিচে নামে, তখন ঘর্ষণের ফলে বরফ গলে জল হয়। এই জল পাহাড়ের ফাটলে ঢুকে আবার জমে বরফ হয়ে যায় এবং ফাটলকে আরো বড় করে দেয়। মানে ফাটলটা যে যতটুকু ছিল, আবার জল প্রবেশ করলো, আবার ওকে পার্শ্বচাপ দিচ্ছে, ওর আয়তন আস্তে আস্তে বাড়ছে ফাটলের, আবার সেখানে জল প্রবেশ করলো, আবার বরফে পরিণত হচ্ছে, আবার পার্শ্বচাপ দিচ্ছে। এই ক্রমাগত পার্শ্বচাপের কারণে কি হতে পারে, শিলাখণ্ডগুলি মূল পাহাড় থেকে বা মূল শিলা থেকে হিমবাহের সাথে বয়ে বয়ে চলে। এটাকে বলা হচ্ছে উৎপাটন প্রক্রিয়া, ইংরেজিতে বলা হয় এটাকে প্লাকিং প্রসেস বলা হয়। উৎপাটন প্রক্রিয়া দেখে নাও, এই যে ভূমিরূপটা আমি পড়াবো একটু পরে আর কি। এই ভূমিরূপটার নাম হচ্ছে
রসে মতানে। কি নাম বললাম? রসে মতানে। এই রসে মতানের একদিকে কি হয়, এখানে হয় অবঘর্ষ প্রক্রিয়া। অবঘর্ষ প্রক্রিয়াটা কি একটু পরে বলছি আমি। আর তার বিপরীত অংশে যেই অংশটাকে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, এইটা যদি পর্বতের প্রতিবাদ ঢাল হয় তাহলে এটা কি হবে? অনুবাদ ঢাল। এই অনুবাদ ঢালে কি হচ্ছে, প্ল্যাকিং প্রক্রিয়ার দ্বারা কি হচ্ছে, একটি ক্ষয় দেখা যায়। যেই ক্ষয়ের জন্য কি হয়, সেখানে খাঁজ কাটা গর্ত বা এবড়ে খেবড়ে কি হয়, ভূমির ঢাল তৈরি হয়। ঠিক আছে, এই ভূমিরূপটাকে বলা হচ্ছে রসে মতানে। তো আমরা প্ল্যাকিং প্রসেস বুঝতে পারলাম, আশা করি বুঝতে পেরেছো? ইয়েস নো কিছু বলো। হ্যাঁ, অবঘর্ষ। এবার আমরা পড়বো অবঘর্ষ প্রক্রিয়া। অবঘর্ষ প্রক্রিয়াটা কি বলছে, যখন কোন একটা নদীর, ধরো এরকম একটা নদী আছে, ধরো নদী আছে, নদীটা ধরো প্রবাহিত হয়ে আসছে, ঠিক আছে, প্রবাহিত হয়ে আসার সময় কি হবে, তার সঙ্গে বাহিত বড় বড় বোল্ডার বা শিলাখণ্ডগুলি তলদেশের সঙ্গে এবং তার দুই পাশে, ধরো নদী প্রবাহিত হচ্ছে, তার দুই পাশে এবং তলদেশের সঙ্গে এই বড় বড় বোল্ডারগুলো কি হবে, যখন ক্ষয় করে তখন সেই ক্ষয়টাকে কি বলা হয়, নদীর অবঘর্ষ প্রক্রিয়া বলা হয়। কি বলা হয় সেটাকে? নদীর অবঘর্ষ প্রক্রিয়া বলা হয়। তার মানে অবঘর্ষ প্রক্রিয়া মানে আমরা বুঝতে পারছি যে কি হবে, যে নদীর সঙ্গে বাহিত বড় বড় শিলাখণ্ড তার তলদেশের সঙ্গে বা দুই পাশের সঙ্গে যখন ক্ষয় করবে তখন তাকে বলা হচ্ছে এই নদীর অবঘর্ষ প্রক্রিয়া। ঠিক একই রকম ভাবে যখন হিমবাহের সাথে বয়ে আসা ওই শিলাখণ্ডগুলি যখন উপত্যকার তলদেশ ও পার্শ্বদেশকে ঘষতে ঘষতে এগিয়ে যায়, তখন সেখানে আঁচড় কাটে বা আঁচড় কাটা গর্ত সৃষ্টি করে। এটাকে বলা হচ্ছে অবঘর্ষ প্রক্রিয়া বলা হয়। এই যে দেখো, যদি কোন একটি অঞ্চলে অবঘর্ষ প্রক্রিয়া, হিমবাহের অবঘর্ষ প্রক্রিয়া দেখা যায়, তাহলে সেই অঞ্চলটাতে ভূমির ঢালটা হবে কিরকম জানো? সেই অঞ্চলটাতে ভূমির ঢালটা হবে মসৃণ প্রকৃতির হবে, অতএব খাঁজ কাটা প্রকৃতির কিন্তু হবে না। এই ভূমিরূপটি, যার নাম হচ্ছে রসে মতানে, যে এর প্রতিবাদ ঢালে অবঘর্ষ প্রক্রিয়ার দ্বারা ক্ষয় হয়েছে, যার জন্য ইহা মসৃণ প্রকৃতির ভূমিরূপ সৃষ্টি হয়েছে। এবং তার প্রতিবাদ ঢালে কি হয়েছে, আবার উৎপাটন প্রক্রিয়ার দ্বারা সৃষ্টি হয়েছে, ক্ষয় হয়েছে, যার জন্য এখানে অমসৃণ ভূমি ঢালের সৃষ্টি হয়েছে। বোঝা গেল? নেক্সট, পরবর্তীতে যাব। ঠিক আছে। হিমবাহের ক্ষয় কার্যের দ্বারা গঠিত ভূমিরূপ। হিমবাহের ক্ষয় কার্যের দ্বারা গঠিত ভূমিরূপ। হিমবাহ যখন প্রবাহিত হওয়ার সময় তার সঙ্গে বাহিত নুড়ি বালি কাঁকর বা তার সঙ্গে বাহিত বড় বড় কি বরফের টুকরো কি করে, তার তলদেশে এবং পার্শ্বদেশে কি করে, ক্ষয় করে। এই ক্ষয় করে কয়েক প্রকার ভূমিরূপের সৃষ্টি করে। তার মধ্যে কিছু উল্লেখযোগ্য ভূমিরূপগুলো আজকে আমরা পড়বো। হ্যাঁ, প্রথমে দেওয়া আছে করি বা সার্ক। কি দেওয়া আছে? করি বা সার্ক। করি বা সার্ক কি? ঠিক আছে, করি বা সার্ক কি, ছবিটা একটুখানি আমরা দেখে নিই আগে, তারপরে দেখছো? এই দেখো করি বা সার্ক। করি বা সার্ক কি বলছে, হিমবাহের ক্ষয় কার্যের দ্বারা, স্যার ক্ষয় কার্যের কোন ক্ষয় কার্যটা হবে? এটা কি অবঘর্ষ হবে না উৎপাটন হবে? অবঘর্ষ প্রক্রিয়া। কোন প্রক্রিয়া? অবঘর্ষ। হিমবাহের অবঘর্ষের প্রক্রিয়ার মধ্য দিয়ে কি হয়, যতগুলো হিমবাহ আছে, হিমবাহের বরফ প্রবাহিত হয়ে আসছে, নুড়ি বালি কাঁকরও প্রবাহিত হয়ে আসছে, প্রবাহিত হয়ে এসে কি হয়, একটা অ্যাম্পি থিয়েটারের মতো। কিসের মতো? অ্যাম্পি থিয়েটার বা কি বলছে, ডেক চেয়ারের মতো, হাতলওয়ালা। এই যে এই চেয়ারটা দেখতে পাচ্ছ না, এই চেয়ারটা যে দেখতে পাচ্ছ, এই চেয়ারটাতে কিন্তু হাতল নেই, কিন্তু হাতলওয়ালা ডেক চেয়ারের মতো এক ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়, যাকে কি বলা হয়, ফ্রান্সে করি। ঠিক আছে, ও সার্ক বলা হয়। একটু আমরা দেখে নিই। উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহের ঘর্ষণ ও অবঘর্ষণ ক্ষয়ের ফলে পাহাড়ের গায়ে আরাম কেদারার মতো দেখতে যে গর্তের সৃষ্টি হয় তাকে করি বা সার্ক বলা হয়। ফ্রান্সে একে সার্ক বলা হয় এবং স্কটল্যান্ডে একে কি বলা হয়, করি বলা হয়। এগুলো কিন্তু পরীক্ষাতে দেয় যে ফ্রান্সে কি নামে পরিচিত, স্কটল্যান্ডে কি নামে পরিচিত। তো ফ্রান্সে একে কি বলা হচ্ছে, সার্ক বলা হচ্ছে, এবং স্কটল্যান্ডে একে কি বলা হচ্ছে, করি বলা হচ্ছে। এই করির উদাহরণ যদি দেখা যায় তাহলে সেটা হচ্ছে আন্টার্কটিকার ওয়ালকাট সার্ক, বিশ্বের বৃহত্তম ও গভীরতম সার্ক।
এই উদাহরণটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোশ্চেন দেয় যে বিশ্বের বৃহত্তম ও গভীরতম সার্ক কোনটি, সেটা হচ্ছে কি আন্টার্কটিকার ওয়ালকাট সার্ক, এটা হচ্ছে কি বিশ্বের গভীরতম সার্ক। ব্যাক, ঠিক আছে, এই আমি কোথায় চলে আসলাম। তো এই করির এখানে দেখতে পাবো আমরা যে এর পাশে যে অংশটা রয়েছে এটা কিন্তু দেওয়ালের মতো সংকীর্ণ অংশ, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এটা কি দেওয়ালের মতো কি এটা সংকীর্ণ অংশ, তার মাঝে কিন্তু চেয়ারের মতো বসার মতো জায়গা আছে, ঠিক আছে। এইখানে যদি হিমবাহ গলা জল প্রবেশ করে তখন এই হিমবাহ গলা জল প্রবেশ করে সেখানে কি হয় বা জমে গিয়ে এখানে যে হ্রদ সৃষ্টি হয় তাকে বলা হয় কোরি হ্রদ বা টার্ন। কি বলা হচ্ছে? কোরি হ্রদ বা টার্ন বলা হয়। কি বলা হচ্ছে এটাকে? কোরি হ্রদ বা টার্ন বলা হয়, ঠিক আছে। তারপরে এরিটি বা অ্যারিটি কি বলছে? এরিটি বা অ্যারিটি কি এটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো, বলছে এই যে দেখো করি বা সার্ক আছে, আছে কি না? এই যে একটা করি, এই যে একটা করি বা সার্ক, দুটি করি বা সার্কের মাঝে একটা উঁচু খাড়া দেওয়াল দেখতে পাওয়া যায়। এই যে দেখো এটা একটা করি বা সার্ক, এটা একটা করি বা সার্ক, এর মাঝের যে উঁচু খাড়া দেওয়াল, এই খাড়া দেওয়ালটাকে কি বলা হচ্ছে? বলা হচ্ছে এরিটি। কি বলা হচ্ছে এটাকে? এরিটি বা অ্যারিটি। হ্যাঁ, এরিটি বা অ্যারিটি বলা হয়, ঠিক আছে। পাশাপাশি অবস্থিত দুটি সার্কের মধ্যবর্তী বিভাজিকার বা শৈলশিরা যখন হিমবাহের ক্ষয়ের ফলে খুব সংকীর্ণ ও তলোয়ারের মতো ধারালো হয়ে যায় তখন তাকে অ্যারিটি বা এরিটি বলা হয়। কি বলা আছে? এরিটি বা অ্যারিটি বলা হয়। এই এরিটি এবং অ্যারিটি পরবর্তীতে আমরা যেটা আসবো সেটা হচ্ছে পিরামিড চূড়া। এই ছবিটা দেখো, এটা কিন্তু একটা হাতে আঁকা ছবি, আর এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে এই ছবিটা হচ্ছে গুগল থেকে আর কি কোন একটা করি, ঠিক আছে, সেখানকার এরিটি বা পিরামিড চূড়ার একটা ছবি আর কি, মানে কোনো একটা পাহাড়ের গায়ে আছে সেটার কিন্তু ছবি তুলে ধরা হয়েছে। এটা কিন্তু দেখতে পাচ্ছ, এই দেখো এরিটি, এই যে দেখো এরিটি, এই দেখো এরিটি। এখন আমরা পড়বো পিরামিড চূড়া। কি পড়বো? পিরামিড চূড়া বা হর্ন। পিরামিড চূড়া বা কি পড়বো আমরা? হর্ন। হর্ন শব্দটা এসছে সুইজারল্যান্ডের আলপস পর্বতের ম্যাটার্ন হর্নের নাম অনুসারে। সুইজারল্যান্ডের আলপস পর্বতের কি বললাম? ম্যাটার্ন হর্নের নাম অনুসারে এসছে কি এই হর্ন নামটা এসছে। পিরামিড চূড়া কি বলছে? কতগুলো এরিটি, এই যে দেখো একটা এরিটি, এই যে দেখো একটা এরিটি, এই যে দেখো একটা এরিটি, কতকগুলো এরিটি একটি নির্দিষ্ট বিন্দু বরাবর এসে মিলিত হয়, একটি নির্দিষ্ট জায়গা বরাবর এসে মিলিত হয়। এই যে নির্দিষ্ট জায়গা বরাবর মিলিত হচ্ছে এইটাকে বলা হচ্ছে, কি বলা হচ্ছে? পিরামিড চূড়া। কি বলা হচ্ছে সেটাকে? পিরামিড চূড়া। দেখো মিশরের পিরামিডের মতো দেখতে না? মিশরের পিরামিডের মতো দেখতে না এটা, যার জন্য এটা নাম হচ্ছে পিরামিড চূড়া, ঠিক আছে। এই পিরামিড চূড়ার উদাহরণ যদি দেখা যায় সেটা হচ্ছে যে আলপস পর্বতের ম্যাটার্ন হর্ন এবং হিমালয়ের নীলকণ্ঠ, এটা হচ্ছে কি পিরামিড চূড়ার উদাহরণ। উদাহরণগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তার কারণ আমাদের 1 মার্কের জন্য কিন্তু মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদ কি করেছে? 36টা কোশ্চেন আছে, তাই তো? 36টা কোশ্চেন। এই 36টা কোশ্চেন কিন্তু উদাহরণ থেকে কিন্তু অনেক কোশ্চেন দেয়, যার জন্য আমরা কিন্তু উদাহরণগুলো পড়বো। এগিয়ে যাব, বলো। হ্যাঁ, ওই মেয়েটা বুঝছে? হ্যাঁ, তারপরে এখানে দেখো একটা ওই ঝুলন্ত উপত্যকা, তোমরা যদিও পড়ে নেছো আর কি, তবু আমি বলছি আর কি। এই যে দেখো ঝুলন্ত উপত্যকা আছে, হ্যাঁ ঝুলন্ত উপত্যকা। এবার আমরা পড়বো এই ঝুলন্ত উপত্যকার উপরের দিকে দেখো, যেখানে এটা হচ্ছে পিরামিড চূড়া, এই যে দেখো পিরামিড চূড়া এটা, ঠিক আছে। এটা হচ্ছে কোরি হ্রদ আর এটা হচ্ছে পুরো কোরি বা সার্ক, ঠিক আছে। নেক্সট আমরা যাব সেটা হচ্ছে যে ঝুলন্ত উপত্যকা। কি পড়বো আমরা? ঝুলন্ত উপত্যকা। এই যে ক্যামেরাটা দেখো ঝুলে আছে কিনা? তো ঝুলে আছে কোন দিক থেকে? ওপর থেকে নিচের দিকে, তাই তো? ঠিক সেই রকমই এখানে বলা হচ্ছে যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে ছোট ছোট উপত্যকাগুলি
বিশাল হিমবাহের উপত্যকার উঁচুতে অবস্থান করে তখন তাকে বলা হচ্ছে ঝুলন্ত উপত্যকা। প্রধান হিমবাহের তুলনায় ছোট হিমবাহের ক্ষয় ক্ষমতা কম হওয়ায় প্রধান উপত্যকাটি বেশি গভীর হয়ে যায়, ছোট উপত্যকাটি ঝুলে থাকে, এটাকে বলা হচ্ছে ঝুলন্ত উপত্যকা। আমরা উদাহরণটা খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনবো আর কি। যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন বা ক্যালিফোর্নিয়ার ইয়োসোমাইট জাতীয় উদ্যান একটি ঝুলন্ত উপত্যকার উদাহরণ। ছবিটার দিকে যাই এবার আমরা। হ্যাঁ, দেখো ঝুলন্ত উপত্যকা। দেখো এই যে হিমবাহটা আসছে, এই হিমবাহটা হচ্ছে উপহিমবাহ। কি বলতো এটা? উপহিমবাহ। এটা কি হিমবাহ? উপহিমবাহ। এটাও কিন্তু উপহিমবাহ। এই উপহিমবাহগুলি যখন পর্বতের ওপরের দিক থেকে নিচের দিকে নামছে, ঠিক আছে, এই উপহিমবাহগুলি যেহেতু গভীরতা এবং তাতে হিমবাহের পরিমাণ কম, হিমবাহের বরফের পরিমাণ কম থাকার জন্য সে ক্ষয় কম করতে পারছে, কিন্তু তার নিচের যেই প্রধান হিমবাহ উপত্যকাটা যে রয়েছে এটা কি করতে পারছে? ক্ষয় বেশি করতে পারছে, যার জন্যে তার গভীরতাটা কি হচ্ছে? বেশি। কিন্তু উপরের এই হিমবাহ উপত্যকাটা কি হচ্ছে? এতে এর ক্ষয় ক্ষমতা খুব কম হওয়ার কারণে এর গভীরতাটা কি হচ্ছে? কম হচ্ছে। তাই ওপরের এই যে হিমবাহটা দেখে মনে হয় নিচের প্রধান হিমবাহের ওপরে ঝুলে আছে। কোথায় ঝুলে আছে? নিচের যে হিমবাহটা রয়েছে তার উপরে কে ঝুলে আছে? উপহিমবাহগুলি। কোনগুলো? উপহিমবাহগুলো কি রয়েছে? ঝুলে আছে, যার জন্য এটাকে বলা হচ্ছে, কি বলা হচ্ছে? ঝুলন্ত উপত্যকা। কি বলা হচ্ছে এটাকে? ঝুলন্ত উপত্যকায় দেখা দেয় জলপ্রপাত। কি দেখা দেয়? জলপ্রপাত বা ওয়াটারফল। যদি ঝুলন্ত উপত্যকার এর পরে যদি কি হয়ে যায়, এই বরফগুলো যদি গলে জলে পরিণত হয়ে যায়, তাহলে ওপর থেকে কিন্তু জোরে করে কিন্তু লাফিয়ে পড়বে, আর তখনই সৃষ্টি হবে কি? জলপ্রপাত বা ওয়াটারফল। স্যার কেন সৃষ্টি হয়, তার কারণটা কি একটু বলবেন আমাদেরকে? বলছে উপহিমবাহগুলির গভীরতা কম কিন্তু প্রধান হিমবাহের গভীরতা বেশি, যার জন্যে উপহিমবাহগুলি যখন প্রধান হিমবাহের কাছে যখন এসে মিশে ভূমির ঢাল অত্যন্ত কি হয়? খাড়া হয়। এই ভূমির ঢাল অত্যন্ত খাড়া হওয়ার জন্য কি হয়? এই অঞ্চলটাতে কি হয়? জলপ্রপাতের সৃষ্টি হয়, যার জন্যে ঝুলন্ত উপত্যকাতে কি দেখা দিতে পারে? জলপ্রপাত দেখা দিতে পারে। ঠিক আছে, আমরা বারবার করে বলছি উপহিমবাহ, বারবার করে একটা কথা আমি বলছি, উপহিমবাহ। তোমরা কোনোদিনও এটা পড়েছো কি যে উপনদী পড়েছো? উপনদী, শাখা নদী পড়েছো? জানো তোমরা এই পেজটাকে কেমন করে বাড়ানো যায়? এটাতে, এটাতে না, এখানে এখানে। ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও। ঠিক আছে, এবার তো ঠিক আছে কিনা দেখো। এই ধরো প্রধান হিমবাহ প্রবাহিত, সরি প্রধান নদী ধরো প্রবাহিত হচ্ছে, নদীটার নাম গঙ্গা, তাই তো? আমাদের ক্লাস, হ্যাঁ ক্লাসের স্টুডেন্ট, তোমাদের ক্লাসের স্টুডেন্ট আর কি, গঙ্গা। এই গঙ্গা নদী প্রবাহিত হচ্ছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে প্রবাহিত হয়ে আসছে। প্রবাহিত হয়ে এসে এলাহাবাদ, বর্তমান নাম হচ্ছে প্রয়াগরাজ, প্রয়াগরাজের কাছে কি হয়েছে? এসে আর একটা নদী, আর একটা নদী কি করেছে? এই নদীটাতে এসে মিলিত হয়েছে। এই যে নদীটা মিলিত হলো, এই নদীটার নাম কি বলতো? যমুনা। নদীটার নাম কি? এই নদীটার নাম কি বললাম? গঙ্গা। কি নদীটার নাম কি? গঙ্গা। এই গঙ্গা নদীতে এসে যমুনা মিলছে, ঠিক আছে? তো যমুনাটা কি হচ্ছে? উপনদী। কি এটা? উপনদী। ঠিক আছে, কাকে বলে পরে পড়াচ্ছি আমি। এরপরে গঙ্গা নদী যখন মুর্শিদাবাদের ভগবান গোলার কাছে যখন আসলো, তখন দুটো শাখায় ভাগ হয়ে গেল। ঠিক আছে, একটা শাখা চলে গেল কোথায়? কলকাতার দিক দিয়ে চলে গেল একটা শাখা, ঠিক আছে? আর আরেকটা শাখা চলে গেল কোন দিকে? বাংলাদেশের দিকে চলে গেল, তাই তো? এরকমই তো গেছে। তো উপনদী কাকে বলে?
এই যে এখানে একটা নদী যে বাংলাদেশের দিকে চলে গেল, একটা যে কলকাতার দিকে চলে গেল, এখানে দুটো ভাগে ভাগ হয়ে গেল। এই দুটো হচ্ছে কি শাখা নদী। আমি কিন্তু সংজ্ঞা পরে বলছি, আমি জাস্ট আগে উদাহরণ দিচ্ছি, পরে কিন্তু সংজ্ঞাটা বলবো। হ্যাঁ, সংজ্ঞার কথায় আসি। যখন কোন একটি মূল নদী বা বড় নদীতে একটি অপ্রধান নদী, একটা কি বললাম, একটি অপ্রধান নদী এসে যখন মূল নদীতে এসে মিশবে, তখন এই এই অপ্রধান নদীটাকে মূল নদীর কি বলা হচ্ছে উপনদী বলা হয়। এই যে এই নদীটা হচ্ছে কি উপনদী। এই নদীটা কি নদী? উপনদী। ঠিক আছে। আর প্রধান নদী যখন তার প্রবাহিত হতে হতে কোনো একটা উচ্চভূমি বা কঠিন শিলা পেলে সেটাকে ক্ষয় করতে পারে না, তার কারণ মধ্য এবং নিম্ন গতিতে নদীর গতিবেগ অনেকাংশে কমে যায়। তখন নদী কি করে, ভিন্ন পথে কি করে প্রবাহিত হতে শুরু করে, একটা শাখা নিয়ে আর কি। এই যে আর একটা শাখা বেরিয়ে গেল, এটাকে বলা হচ্ছে শাখা নদী। এটা কি বলা হচ্ছে? শাখা নদী। এই শাখা নদী, এই নামটা কি নামে গেছে বলো তো? কি নামে? পদ্মা। কি নামে গেছে? পদ্মা। আর এটা যে কলকাতায় গেল, এটা কি নামে গেছে? ভাগীরথী। কি নামে গেছে? ভাগীরথী। ঠিক আছে, ভাগীরথী হুগলি নাম নিয়ে কলকাতায় ওপর দিয়ে শেষে কোথায় গেছে? শেষে গিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে। তো উপনদী বোঝা গেল? বোঝা গেছে? ঠিক আছে। আমরা ঝুলন্ত উপত্যকা পড়লাম, তাই তো? এরপর আমরা পড়ব টিলা ও পুচ্ছ। কি পড়ব? টিলা ও পুচ্ছ, তাই তো? একটা জিনিস ছুটে গেছে আর কি, সেটা হচ্ছে হিমদ্রোণীটা ছুটে গেছে। হিমদ্রোণীটা পড়িয়ে দিই। তো হিমদ্রোণীটা কি? এক কথায় ইউ আকৃতির হিমবাহ উপত্যকাকে কি বলা হয়? হিমদ্রোণী বলা হচ্ছে। হ্যাঁ, তো সেটা বইয়ের ভাষায় কি লেখা আছে? হিমবাহ যখন পাহাড়ের ঢাল বরাবর নিচে নেমে আসে, তখন তার প্রবল ঘর্ষণে পাহাড়ের উপত্যকা পরিবর্তিত হয়ে যায়। বলছে এর পার্শ্বক্ষয় ও তলদেশের সমান ক্ষয়ের জন্য এর ভি আকৃতির পরিবর্তিত হয়ে প্রশস্ত ও খাড়া পার্শ্ববিশিষ্ট ইংরেজি ইউ অক্ষরের মতো আকৃতি হয়, তখন তাকে বলা হচ্ছে হিমদ্রোণী। আমরা নদী উপত্যকার ক্ষেত্রে কি পড়েছি বলতো? যে নদী উপত্যকার ক্ষেত্রে আমরা পড়েছি যে বলছে নদী যখন প্রবাহিত হওয়ার সময় তার পার্শ্বক্ষয় এবং নিম্নক্ষয় কি করে? সমান হারে করতে পারে না। নিম্নক্ষয়টাকে বেশি করে, পার্শ্বক্ষয়টাকে কি করে? কম করে। এর জন্য নদীতে কি হয়? ভি আকৃতির বা আই আকৃতির উপত্যকা দেখতে পাওয়া যায়। কিন্তু যদি কোনো একটি হিমবাহ অধ্যুষিত অঞ্চল হয়, তো সেই হিমবাহ অধ্যুষিত অঞ্চল হওয়ার জন্য কি হবে? সেই অঞ্চলটাতে হিমবাহ কি করতে পারে? তার পার্শ্বক্ষয় এবং নিম্নক্ষয় সমান হারে করার জন্য একটি উপত্যকা সৃষ্টি হবে। যে উপত্যকাটাকে বলা হচ্ছে কি বলা হচ্ছে? উপত্যকাটাকে বলা হয় হিমদ্রোণী বা ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণী বলা হয়। যদি পরীক্ষায় তোমাদেরকে দেওয়া হয় যে নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য বলো তো কি লিখবে? নদী উপত্যকা কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়? আর্দ্র বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলে দেখা যায়। কিন্তু হিমবাহ উপত্যকা কোন জলবায়ু অঞ্চলে দেখা যাবে? শীতল নাতিশীতোষ্ণ বা পর্বতের উচ্চভাগে দেখতে পাওয়া যায়। নদী উপত্যকা দেখতে আই আকৃতির বা ভি আকৃতির হয়, কিন্তু হিমবাহ উপত্যকা কিরকম প্রকৃতির হয়? ইউ আকৃতির হয়। নদী উপত্যকাকে সাধারণত গিরিখাত ও ক্যানিয়ন নামে ডাকা হয়, কিন্তু হিমবাহ উপত্যকাকে কি নামে ডাকা হয়? হিমদ্রোণী নামে ডাকা হয়। তারপর বলছি আর কি, এই গিরিখাত এবং ক্যানিয়নে কি হয়? পার্শ্বক্ষয় কম হয়, নিম্নক্ষয় কি হয়? বেশি হয়। কিন্তু হিমদ্রোণী বা হিমবাহ উপত্যকার ক্ষেত্রে দেখা যায় এর পার্শ্বক্ষয় এবং নিম্নক্ষয় কি হয়? সমান হারে হয়।
ঠিক আছে? এ হচ্ছে হিমদ্রোণী বা গ্লেসিয়াল ট্রাফ। এর সঙ্গে আরও কিছু জিনিস জড়িত আছে, যেমন প্যাটার্ন স্টার হ্রদ। প্যাটার্ন স্টার হ্রদ কি বললাম? প্যাটার্ন স্টার হ্রদ বলছে এই হিমবাহটা আছে তো, হিমবাহ উপত্যকাটা, বলছে এই হিমবাহ উপত্যকাটা কি হয়, কখনো কখনো কি হয় যে এটা এটা কখনো কখনো কি হয়, হালকা সিঁড়ির ধাপের ন্যায় নেমে যায়। এই সিঁড়ির ধাপের নয় নামতে গেলে তখন সেটাকে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, হিমশিঁড়ি। কি বলা হয় সেটাকে? হিমশিঁড়ি বলা হয়। এই হিমশিঁড়িতে যখন জল জমে যায়, জল জমে গিয়ে এক ধরনের হ্রদ সৃষ্টি হয়, যেই হ্রদটাকে বলা হচ্ছে প্যাটার্ন স্টার হ্রদ। কি বলা হচ্ছে সেটাকে? প্যাটার্ন স্টার হ্রদ, যা কোথায় দেখা যায়? হিমদ্রোণীতে, হিমদ্রোণীর হিমশিঁড়িতে দেখা যায়। কোথায় দেখা যায়? হিমশিঁড়িতে জল জমে সৃষ্টি হয়। ঠিক আছে? তারপরে আমরা পড়বো টিলা ও পুচ্ছ। কি পড়বো? টিলা ও পুচ্ছ। টিলা ও পুচ্ছ কি বলছে? হিমবাহ উপত্যকার মধ্যে বৃহৎ ও কঠিন শিলাস্তব পিছনের নরম শিলাকে হিমবাহের ক্ষয় থেকে রক্ষা করে টিলার মতো করে উঁচু করে দাঁড়িয়ে থাকে। দেখো এখানে মস্তান বা ডনকে দেখো, মাফিয়াকে, মাফিয়া হচ্ছে এই যে ক্র্যাগ। এ বলছে টেলের সঙ্গে পরে লাগবি, আগে আমার সঙ্গে লাগ, নাকি? যেমন ওই পাঠান সিনেমার মতো যে বেটে को হাত লাগানে সে পহলে বাপ সে বাত কর, ঠিক সেরকমই এখানে বলছে যে এই যে কঠিন শিলা দ্বারা গঠিত ভূভাগ, এই কঠিন শিলা দ্বারা গঠিত ভূভাগ যখন কি হয়, হিমবাহ প্রবাহিত হয়, প্রবাহিত হওয়ার সময় কঠিন শিলাটাকে কিন্তু ক্ষয় করতে পারে না। ঠিক আছে? এই যে কঠিন শিলা অনুচ্চ অনুচ্চ টিলার মতো দাঁড়িয়ে থাকছে, এটাকে বলা হচ্ছে ক্র্যাগ বা টিলা বলা হচ্ছে। ক্র্যাগ বা কি বলা হচ্ছে? টিলা। আর এই ক্র্যাক বা টিলার পিছন দিকে এই অংশটুকু নরম শিলা দ্বারা গঠিত হওয়ার জন্য, কোন শিলা? নরম শিলা দ্বারা গঠিত হওয়ার জন্য এটা কি হয়, অধিক ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। তখন কি হয়, এই অঞ্চলটা অধিক ক্ষয়প্রাপ্ত হয়ে লেজের মতো হয়ে যায়। লেজ ইংরেজিতে তাই কি বলা হয়? টেল, তাই তো? লেজের মতো হয়ে যায়, যার জন্য সেই লেজের মতো হয়ে যাওয়ায় তাকে কি বলা হয়? টেল বলা হচ্ছে। কি বলা হচ্ছে সেটাকে? টেল বলা হচ্ছে। ঠিক আছে? আবার বলছি, হিমবাহ উপত্যকায় হিমবাহ প্রবাহিত হওয়ার সময় কোন একটি অঞ্চলে কঠিন শিলার মতো যখন অনুচ্চ টিলার মতো যখন উঁচু হয়ে দাঁড়িয়ে থাকে, তখন সেটাকে বলা হচ্ছে ক্র্যাগ। আর তার পিছন দিকে নরম শিলা দ্বারা গঠিত যে ভূভাগ লেজের মতো অবস্থান করে, তখন তাকে বলা হচ্ছে, কি বলা হচ্ছে? টেল বা ল্যাজ বলা হচ্ছে। কি বলা হচ্ছে? টেল বা ল্যাজ। টেল বা ল্যাজ বলা হচ্ছে। হ্যাঁ, উদাহরণ দেখে নাও। স্কটল্যান্ডের এডিন বরার ক্যাসল রক এরকম একটি কিসের উদাহরণ? কিসের উদাহরণ বলো তো? এরকম একটি টিলা ও পুচ্ছের উদাহরণ। দেখো এই যে একটা বাস্তবসম্মত একটা ছবি দেখতে পাচ্ছ, ওটা কিন্তু হাতে আঁকা ছবি, হ্যাঁ, কম্পিউটারের মাধ্যমে। আর এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা কিন্তু একটা টিলার ছবি, ড্রোনের সাহায্যে কিন্তু দূর থেকে কিন্তু তুলে নেওয়া হয়েছে। এর সামনের অংশটা দেখতে পাচ্ছ, এই যে কঠিন শিলা দ্বারা গঠিত, আর পিছন দিকে দেখো লেজের মতো নেমে গেছে, ঠিক আছে, সরু হয়ে গেছে। এটাকে বলা হচ্ছে টিলা ও পুচ্ছ। কি বলা হচ্ছে? টিলা ও পুচ্ছ। হ্যাঁ, এখানে একটা জিনিস ছুটে গেছে আর কি আমার, সেটা হচ্ছে রসে মতানে, তাই তো? ছুটে গেছে, সেটা হচ্ছে কি বললাম? রসে মতানে। এই দেখো তো, রসে মতানেটা কি এটা যদি আমরা দেখি, রসে মতানে কি? হিমবাহের ক্ষয়কার্যের দ্বারা গঠিত একটি ভূমিরূপ হচ্ছে রসে মতানে। ঠিক আছে? এই রসে মতানের অপর নাম হচ্ছে শিপ রক। কি বললাম বলো তো? শিপ রক। শিপ মানে কি বলো দেখি? ভেড়া। ঠিক আছে? এই এই ভূমিরূপটা দেখো, এই ভূমিরূপটা কি হচ্ছে দেখতে, ঠিক আছে?
এই ভূমিরূপটা দেখতে ভেড়ার মাথার মতো দেখতে, ঠিক আছে, যার জন্য এটাকে কি বলা হচ্ছে, শিপ রক বলা হচ্ছে। কেমন করে সৃষ্টি হয় এই কি বলছে ওই রসে মাতানে, বলছে যখন হিমবাহ প্রবাহিত হয়, প্রবাহিত হওয়ার সময় কোনো একটি কঠিন ভূভাগের প্রতিবাদ অংশে অবঘর্ষ প্রক্রিয়ার দ্বারা মসৃণ ভূমিরূপ সৃষ্টি হয়, এবং তার বিপরীত দিকে বা বিপরীত অংশে কি হচ্ছে, উৎপাটন প্রক্রিয়ার মধ্য দিয়ে সেখানে কি হয়, খাঁজ কাটা কি হচ্ছে বা অমসৃণ ভূভাগের সৃষ্টি হয়। এই ভূমিরূপটাকে বলা হচ্ছে রসে মাতানে। কি বলা হচ্ছে, রসে মাতানে। হ্যাঁ, এই রসে মাতানে ভূমিরূপের অপর নাম কি বললাম বলো, শিপ রক। ঠিক আছে, তো হিমবাহের ক্ষয়কার্য কিন্তু হয়ে গেল। হ্যাঁ, বুঝতে পারছো, হিমবাহের ক্ষয়কার্য কিন্তু হয়ে গেল। তারপরে আমরা এখন যেটা পড়বো সেটা আর কি, সেটা হচ্ছে যে হিমবাহের সঞ্চয় কার্যের দ্বারা গঠিত ভূমিরূপ। কি পড়বো, হিমবাহের সঞ্চয় কার্যের দ্বারা গঠিত ভূমিরূপ। বলছে হিমবাহ যখন কোন একটা অঞ্চলে যখন প্রবাহিত হওয়ার সময় তার দুই পাশে তার কি বলছে, তার খাতের মধ্যে জমা করে বিভিন্ন প্রকার ভূমিরূপের সৃষ্টি করে। তার মধ্যে একটি ভূমিরূপ হলো গ্রাবরেখা বা মোরেন। গ্রাবরেখা বা কি মোরেন। গ্রাবরেখা নামটা রেখার সঙ্গে কেন জড়িত হলো, ঠিক আছে, যখন কোন একটা অঞ্চলে হিমবাহ প্রবাহিত হয়। হ্যাঁ, এই ছবিটা জুম করতে গিয়ে হয়ে গেছে আর কি। যখন এই ধরো এটা একটা আছে হিমবাহ, আমি ছবিটা করে দিচ্ছি আর কি। ঠিক আছে, এই দেখো একটুখানি, বলছে যখন হিমবাহ প্রবাহিত হচ্ছে, দেখো এই যে হিমবাহ প্রবাহিত হচ্ছে, প্রবাহিত হওয়ার সময় কি করছে, হিমবাহ তার দুই পাশে কি করছে, নুড়ি বালি পলি কাঁকর এগুলো কি করে, তার দুই পাশে কি করে, জমা করতে শুরু করে। জমা করে সরল রেখার মতো বা বক্ররেখার মতো এক ধরনের ভূমিরূপ সৃষ্টি করে, যেই ভূমিরূপটাকে বলা হচ্ছে গ্রাবরেখা। কি বলা হচ্ছে এটাকে, গ্রাবরেখা। এই গ্রাবরেখা বিভিন্ন প্রকার দেখা দেয়, ঠিক আছে। তার মধ্যে প্রথম যেটা আমরা পড়বো সেটা হচ্ছে পার্শ্ব গ্রাবরেখা। কি এটা, পার্শ্ব গ্রাবরেখা, তাই তো। পার্শ্ব গ্রাবরেখা কাকে বলছে, যখন হিমবাহ প্রবাহিত হওয়ার সময় তার দুই পাশে, দেখো এই যে এই সাইডে এই পাশে জমা করছে এবং এই পাশে জমা করছে, যখন দুই পাশে যখন জমা করবে তখন তাকে বলা হচ্ছে পার্শ্ব গ্রাবরেখা। এটাও কিন্তু একটা পার্শ্ব গ্রাবরেখা, দেখতে পাচ্ছ, এটাও পার্শ্ব গ্রাবরেখা, এটাও পার্শ্ব গ্রাবরেখা, এটাও পার্শ্ব গ্রাবরেখা, তার দুই পাশে যখন জমা করবে, ঠিক আছে। এই গ্রাব রেখা দেখতে পাওয়া যায় তিস্তা নদী অববাহিকা, কিন্তু দেখতে পাওয়া যায় কোথায়, দেখতে পাওয়া যায় তিস্তা নদী অববাহিকা, কিন্তু হ্যাঁ দেখতে পাওয়া যায়। তারপরে আমরা পড়বো ভূমি গ্রাবরেখা কাকে বলছে। বলছে এই হিমবাহ যখন প্রবাহিত হওয়ার সময় তার খাতের মধ্যে অর্থাৎ সেই মাটির তলদেশে জমা করে এক ধরনের গ্রাবরেখা সৃষ্টি করে, যেই গ্রাবরেখা কি বলা হয়, বলা হচ্ছে ভূমি গ্রাবরেখা বলা হয়। কি বলে সেটাকে, ভূমি গ্রাবরেখা বলা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে মধ্য গ্রাবরেখা কাকে বলছে, দুটো হিমবাহ যাচ্ছে, দেখো এই যে এদিক থেকে একটা হিমবাহ আসছে, এদিক থেকে একটা হিমবাহ আসছে, হিমবাহ এসে তার মাঝখানে একটি গ্রাবরেখা সৃষ্টি করছে। এই মাঝখানে যেহেতু দুটো হিমবাহের মাঝখানে এই গ্রাবরেখাটা সৃষ্টি হয়েছে, যার জন্য এটাকে বলা হয় মধ্য গ্রাবরেখা। কি বলা হয় সেটাকে, মধ্য গ্রাবরেখা, সেটাকে বলা হচ্ছে মধ্য গ্রাবরেখা, ঠিক আছে। আর যদি এক প্রান্তে যদি গ্রাবরেখার সৃষ্টি করে, অর্থাৎ হিমবাহ প্রবাহিত হতে হতে তার শেষ প্রান্তে গিয়ে জমা করলো, তখন সেটাকে বলা হচ্ছে, কি বলা হয়, প্রান্ত গ্রাবরেখা বলা হয়। কি বলা হচ্ছে সেটাকে, প্রান্ত গ্রাবরেখা। এছাড়াও দেখতে পাওয়া যায় অবিন্যস্ত গ্রাবরেখা, অর্থাৎ যে সমস্ত গ্রাবরেখাগুলি এক জায়গায় জমা না হয়ে ছড়িয়ে ছিটিয়ে, অর্থাৎ মরুভূমি অঞ্চলের গাছ যেমন ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে, ঠিক সেরকম যদি ছড়িয়ে ছিটিয়ে এই গ্রাবরেখাগুলো অবস্থান করে, তখন তাকে বলা হচ্ছে অবিন্যস্ত গ্রাবরেখা, ঠিক আছে। গ্রাবরেখা নিয়ে কারোর কোনো প্রকার ডাউট আছে আর বলো। তারপর হচ্ছে হিমবাহ এবং জলধারার
যৌথ কাজের দ্বারা গঠিত ভূমিরূপ সমূহ। অর্থাৎ কোন একটা অঞ্চলে যখন হিমবাহ দেখা দিতে পারে, সেই অঞ্চলটাতে আবার কি দেখা দিতে পারে, আবার দেখা দিতে পারে জলধারাও দেখা দিতে পারে। স্যার কেমন করে দেখা দিতে পারে? আগের দিন আমি যখন হিমরেখা পড়াচ্ছিলাম তখন কি বলেছিলাম, বলছে দেখো এরকম একটা পর্বত আছে, এই পর্বতের একটি নির্দিষ্ট জায়গা থেকে কি হবে, বরফ প্রবাহিত হয়ে আসছিল, কিন্তু এই রেখার পরবর্তী অংশে কি হবে, বরফ গলে জলে পরিণত হবে, অর্থাৎ নদীতে পরিণত হবে। হ্যাঁ, তখন কি হয়, এর সঙ্গে এসে প্রবাহিত হয়ে আসছে, তখন এই নদীটা যে থাকছে, শুধুমাত্র নদীতে কি শুধুমাত্র জল থাকে, তার সঙ্গে কিন্তু বড় বড় কি থাকে, বরফের টুকরো থাকে। এই বড় বড় বরফের টুকরো এবং নদী কি করে, তখন কি করতে পারে, সেই অঞ্চলটাতে সঞ্চয় করতে পারে, সঞ্চয় কাজ করতে পারে। হ্যাঁ, সেই সঞ্চয় কার্যের দ্বারা গঠিত ভূমিরূপগুলি সম্পর্কে আমরা একটুখানি দেখে নেব, হ্যাঁ, বা জেনে নেব। প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বহি বিধৌত সমভূমি। কি দেওয়া আছে? বহি বিধৌত সমভূমি। বহি বিধৌত সমভূমি কাকে বলছে? পর্বতের পাদদেশে হিমবাহ বাহিত পদার্থ সমূহ কাকর, নুড়ি প্রভৃতি জলধারার মাধ্যমে ক্রমশ দূরের দিকে বড় ছোট পদার্থ সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে বহি বিধৌত সমভূমি। ছবিটা খুব একটা ভালো নেই, একটা ছবি আরো আছে ভালো আর কি, সেই ছবিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একদম খুব সুন্দর ছবি কিন্তু আছে, এটা আছে না? ছোট করা যাবে এটাকে, ছাড়ো আর করতে হবে না। এই দেখো হিমবাহ প্রবাহিত হয়ে আসছে, তাই তো? হিমবাহ প্রবাহিত হয়ে আসছে, প্রবাহিত হয়ে এসে কি করছে, এই তাকাবে দিকে, প্রবাহিত হয়েছে বড় বড় নুড়ি কাকর যেগুলো রয়েছে বা বড় বড় বরফের চাইগুলো কি করছে, এই অঞ্চলটাতে জমা করে কি করতে পারে, বিভিন্ন প্রকার ভূমিরূপ সৃষ্টি করে। এই যে এই অঞ্চলটাতে পুরো, এই যে দেখতে পাচ্ছ, এই অঞ্চলটা পুরোটাতে একদম সঞ্চয় হয়েছে, এই অঞ্চলটাতে সঞ্চয় হয়ে কি হচ্ছে, একটা সমভূমির সৃষ্টি হচ্ছে, যার জন্য এটাকে বলা হচ্ছে বহি বিধৌত সমভূমি। ইংরেজিতে এটাকে বলা হয় আউট আউট ওয়াশ প্লেন, আউট ওয়াশ প্লেন বলা হয়। হ্যাঁ, আউট ওয়াশ প্লেন বলা হচ্ছে, ঠিক আছে? তা আউট ওয়াশ প্লেন কি? হিমবাহ প্রবাহিত হওয়ার সময় হিমরেখার পরবর্তী অংশে, হিমরেখার পরবর্তী অংশে কি হয়, যতগুলো বরফ রয়েছে, বরফ শিলাখণ্ড এই সমস্ত কিছু জমা হয়ে হিমবাহ অধ্যুষিত অঞ্চলে একটি সমভূমির সৃষ্টি করে। এই সমভূমিটাকে বলা হচ্ছে কি, বলা হচ্ছে বহি বিধৌত সমভূমি বা আউট ওয়াশ প্লেন। কি বলা হচ্ছে? বহি বিধৌত সমভূমি বা কি বলা হচ্ছে, আউট ওয়াশ প্লেন। ঠিক আছে, এখানে ছিলাম আমরা, তাই তো? ঠিক আছে, এরপরে আমরা পড়বো কেটল। কি পড়বো? কেটল। বাড়িতে কেটল আছে তোমাদের? আছে না নেই? কিসের কাজে ব্যবহার করছো? কিসের জন্য বলো? চায়ের জন্য। লজ্জা কেন পাচ্ছে এরা? হ্যাঁ, দেশের বড় প্রধানমন্ত্রী দেখো কেটলি হাতে নিয়ে উনি তো বলছেন যে আমি চা বিক্রি করেছি, আর তোমাদের বাড়িতে আছে, এটা বলতে তোমাদের লজ্জা লেগে যাচ্ছে। কেটল বহিবিধৌত সমভূমির পদার্থের মধ্যে অনেক সময় বরফের চাই চাপা পড়ে থাকে এবং তা গলে গিয়ে কি সৃষ্টি করে, কেটল সৃষ্টি করে। কি সৃষ্টি করে? কেটল সৃষ্টি করে। ঠিক আছে, তো বলছে বহিবিধৌত সমভূমিগুলো আছে যে, ঠিক আছে, এই সমভূমিতে কি বলছে, যখন এই যে জলগুলো আসলো, ঠিক আছে, জল এসে সেখানে একটা গর্তের সৃষ্টি করে, সেই গর্তটাকে বলা হচ্ছে কি, বলা হচ্ছে কেটল। কি বলা হচ্ছে সেটাকে? কেটল। আর এই কেটলে যদি সুবিশাল একটা বরফ যদি সেখানে গিয়ে জমা হয়েছিল বা পড়েছিল, কিন্তু দীর্ঘদিন পরে সেই বরফ গলে গিয়ে কি হচ্ছে, একটা জলাশয়ের সৃষ্টি হলো, তখন সেটাকে বলা হচ্ছে কেটল হ্রদ। কি বলা হচ্ছে সেটাকে? কেটল হ্রদ। ঠিক আছে, এই কেটল হ্রদে যদি পলি সঞ্চিত হয়, কি সঞ্চিত হয়? পলি, সূক্ষ্ম সূক্ষ্ম পলি যদি সঞ্চিত হয়, তখন তাকে বলা হয় কি বলা হয় বলো দেখি? ভার্ব। কি বলা হয় সেটাকে? ভার্ব। বোঝা গেল তো? ভার্ব কি? কেটল হ্রদে যদি সূক্ষ্ম সূক্ষ্ম পলি সঞ্চিত হয় তখন তাকে বলা হয় ভার্ব বলা হয়। ঠিক আছে, আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে নব। কি পড়বো? নব। নব কি? কেটল হ্রদে শুধুমাত্র জল জমে না, বড় বড় শিলাখণ্ডগুলো জমে থাকে। তো যখন সেই জলটা যখন শুকিয়ে যায়, সেখানে কি হয়, বড় একটা শিলাখণ্ড দেখা দেয়, সেই বড় শিলাখণ্ড মাথা উঁচু হয়ে থাকে, সেটাকে বলা হচ্ছে নব বলা হচ্ছে। কি বলে সেটাকে? নব। হ্যাঁ, কে প্রশ্ন করছিল বলো?
কেটল হ্রদ, আবার বলছি, হ্যাঁ, বলছে হিমবাহ প্রবাহিত হওয়ার সময়, কি বলছে, হিমবাহ প্রবাহিত হওয়ার সময় তার যে এ লাইনটা বলছিলাম না আমি, কি বলছিলাম, যে বরফ গলে যাচ্ছে, হিমরেখা, হ্যাঁ, হিমরেখার পরবর্তী পর্যায়ে বা হিমরেখার পরে সেই অঞ্চলে কি হয়, বড় বড় বরফগুলো কি হয় সেখানে গিয়ে জমা হয়ে যায় বা বড় একটা গর্তের সৃষ্টি হয়। সেই বড় গর্তটাকে বলা হচ্ছে কেটল, কি বলা হচ্ছে সেটাকে, কেটল। আর সেই কেটলে যদি বরফ গলা জল জমে যায়, সেখানে আবদ্ধ একটা জলাশয় সৃষ্টি হলো, সেই জলাশয়টাকে বলা হচ্ছে কেটল হ্রদ, কি বলা হচ্ছে সেটাকে, কেটল হ্রদ। কেটল হ্রদে যদি পলি সঞ্চিত হয় তখন তাকে কি বলা হয়, ভার্ব বলা হয়, কি বলে সেটাকে, ভার্ব, ঠিক আছে। আর উঁচু শিলাখণ্ড দ্বারা যদি গঠিত হয় তখন তাকে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, নব, কি বলে সেটাকে, নব, ঠিক আছে, ভেরি গুড, এটা মনোযোগ সহকারে শুনছে। তারপরে আমরা পড়বো ড্রামলিন, কি পড়বো, ড্রামলিন। বলছে ড্রামলিন কথাটির আক্ষরিক অর্থ হলো ঢিবি। ঢিবি মানে বোঝো, ঢিবি মানে কি, মানে উঁচু একটা জায়গা বিশেষ, ঠিক আছে। বলছে হিমবাহ বাহিত বিভিন্ন আকারের পাথরখণ্ড, নুড়ি, বালি, কাদা পর্বতের পাদদেশে সঞ্চিত হয়ে উল্টানো নৌকা বা আধখানা ডিম কিংবা চামচের মতো, উল্টানো চামচের মতো এক ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়, যাকে বলা হচ্ছে ড্রামলিন। এই যে দেখো ডিমের মতো, দেখতে পাচ্ছ, মনে হচ্ছে না যে অনেকগুলো ডিম রাখা আছে এখানে, দেখে মনে হচ্ছে, আরে কিছু বলো, হ্যাঁ, যেহেতু অনেকগুলো ডিম দেখে মনে হচ্ছে যে একটা ঝুড়িতে অনেকগুলো ডিম রাখা হয়েছে এরকম মনে হচ্ছে, যার জন্য এটাকে বলা হয় বাস্কেট অফ এগ টোপোগ্রাফি, কি বলা হচ্ছে এটাকে, বাস্কেট অফ এগ টোপোগ্রাফি, বা একে বাংলাতে বলা হয় ডিম ভর্তি ঝুড়ির ন্যায় ভূমিরূপ, কি বলা হচ্ছে, ডিম ভর্তি ঝুড়ির ন্যায় ভূমিরূপ, ঠিক আছে। এই ড্রামলিনটা কেমন করে সৃষ্টি হয় বললাম, বলছে হিমবাহ প্রবাহিত হওয়ার সময় তার পর্বতের পাদদেশে, পর্বতের পাদদেশ একটুখানি আগে বললাম আমি আর কি, অর্থাৎ এই অংশটাতে কি হচ্ছে, বড় বড় শিলাখণ্ড বা নুড়ি কাকর জমা হয়ে উল্টানো নৌকার মতো এক ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়, যেটাকে বলা হচ্ছে ড্রামলিন, কি বলা হচ্ছে এটাকে, ড্রামলিন। এই দেখো ড্রামলিনের ছবিটা দেখতে পাচ্ছ, এটাকে কি করা হয়েছে, ড্রোনের সাহায্যে দূর থেকে ছবিটাকে তোলা হয়েছে আর কি, হ্যাঁ, এ হচ্ছে ড্রামলিন। তারপর আমরা পড়বো এসকার, কি পড়বো, এসকার। এসকার জিনিসটা একটুখানি আলাদা, দেখো এই যে, তো বলছে এসকার কি, এই যে দেখো এসকার, বলছে হিমবাহ যখন প্রবাহিত হয়, প্রবাহিত হতে হতে কি করে, জমা করে, জমা করতে করতে সেটা কি হয়, আঁকা বাঁকা, কিসের মতো, সাপের ন্যায়, আঁকা বাঁকা সাপের ন্যায় বা শৈলশিরার মতো একটা ভূমিরূপ সৃষ্টি করে, দেখতে পাচ্ছ, দেখো এই যে আঁকা বাঁকা কি করছে, শৈলশিরার ন্যায় ভূমিরূপ সৃষ্টি করছে, সেটাকে বলা হচ্ছে এসকার, কি বলা হচ্ছে সেটাকে, এসকার। তো এসকার কি বললাম, হিমবাহ প্রবাহিত হওয়ার সময় নুড়ি, বালি, কাঁকর এই সমস্ত কিছু যখন কি করবে, এই সমস্ত কিছু যখন আঁকা বাঁকা শৈলশিরার মতো ভূমিরূপ সৃষ্টি করবে তখন তাকে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, এসকার, কি বলা হয় এটাকে, এসকার, হ্যাঁ। তারপর হচ্ছে কেম এবং কেম সোপান, কি বলা হচ্ছে সেটাকে, কেম এবং কেম সোপান, ঠিক আছে। হিমবাহ অধ্যুষিত অঞ্চলে পর্বতের পাদদেশে হিমবাহ গলা জল সৃষ্ট কাঁকর, বালি, পলি সমস্ত কিছু বদ্বীপের মতো ভূমিরূপ সৃষ্টি করলে তখন তাকে বলা হচ্ছে কেম, কি বলা সেটাকে, কেম। কেম আমরা যেমন পড়েছি বদ্বীপ, বদ্বীপ কি বলছে, নদী প্রবাহিত হতে হতে তার একেবারে নিম্ন গতিতে কি করে, সূক্ষ্ম সূক্ষ্ম পলি, বালি, নুড়ি, কাঁকর এই সমস্ত কিছু জমা করে মাত্রাহীন, মাত্রাহীন বা বাংলা অক্ষর মাত্রাহীন ব এবং গ্রিক অক্ষর ডেল্টার মতো ভূমিরূপ সৃষ্টি করে, তখন তাকে কি বলা হয়, বদ্বীপ বলা হয়। আর এই বদ্বীপ যদি হিমবাহ অধ্যুষিত অঞ্চলে দেখা যায় তখন তাকে বলা হবে, কি বলা হবে, কেম, কি বলা হবে সেটাকে। এই দেখো, এই দেখো নদী, এই যে দেখো হিমবাহ প্রবাহিত হয়েছে, প্রবাহিত হয়েছে, প্রবাহিত হয়ে এখানে দেখো একটা বদ্বীপের মতো ভূমিরূপ সৃষ্টি করেছে, সেটাকে বলা হচ্ছে কেম। আর এই কেমগুলো যখন দুই পাশে সিঁড়ির মতো যদি হয়ে যায়, দেখো এই পাশে একটা সিঁড়ির মতো ধাপ সৃষ্টি হয়েছে, এই পাশে একটা সিঁড়ির মতো ধাপ সৃষ্টি হয়েছে, যখন এরকম দুই পাশে যখন সিঁড়ির মতো ধাপ সৃষ্টি হবে তখন তাকে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, কেম মঞ্চ বা কেম সোপান, কি বলা হচ্ছে, কেম সোপান বা কেম
মঞ্চ। স্কটল্যান্ডের ল্যামারমুয়ার উপত্যকায় দেখতে পাওয়া যায় এরকম কেম সোপান। ঠিক আছে, বোঝা গেল? পরবর্তীতে যাব। এই যে দেখো হিমরেখা, দেখো এই যে এই ছবিটা আছে কিন্তু, হ্যাঁ তোমরা বিভিন্ন বইয়ে পেয়ে যাবে। এই যে দেখো এটা হিমরেখা ছবিটা, স্যারকে বলবো আমি পিডিএফটা তোমাদেরকে পাঠিয়ে দিবে। দেয় তোমাদেরকে পিডিএফটা দেয়? হ্যাঁ, ভেরি গুড। ওই পিডিএফটা তোমরা কি করবে, দেখে দেখে এঁকে নিবে। হ্যাঁ, এই যে দেখো হিমরেখা, এই হিমরেখার ওপরে কি থাকবে, বরফ। তার পরবর্তী অংশে কি হবে, জল, তার সঙ্গে সঙ্গে বড় বড় বরফের টুকরো। এগুলোই প্রবাহিত হয়ে কি করছে, বিভিন্ন প্রকার ভূমিরূপ সৃষ্টি করছে। দেখো হিমবাহ প্রবাহিত হয়েছে, এখানে কি সৃষ্টি হয়েছে, আঁকা বাঁকা শৈলশিরার মতো ভূমিরূপ সৃষ্টি হয়েছে, যেটাকে কি বলা হচ্ছে, এস্কার। কি বলা হচ্ছে সেটাকে, এস্কার বলা হয়। ঠিক আছে, এখানে দেখো উল্টানো উল্টানো চামচের মতো বা নৌকার মতো ভূমিরূপ সৃষ্টি হচ্ছে, যেটাকে বলা হচ্ছে ড্রামলিন। কি বলা হচ্ছে সেটাকে, দেখো এই যে দেখো এই অঞ্চলটাতে যে হ্রদ সৃষ্টি হচ্ছে বা গর্ত, সেই গর্তটাকে বলা হয় কেটল। ঠিক আছে, সেটা কি বলা আছে, কেটল। এই যে এটা একটা কেটল, হ্যাঁ এটা একটা কেটল, কেটল আর কি। আর এই হিমরেখার পরবর্তী অংশে কিন্তু দেখতে পাওয়া যায়, কি দেখতে পাওয়া যায়, বহি বিধৌত সমভূমি বা আউট ওয়াশ প্লেন। কি বলা, কি দেখতে পাওয়া যায়, বহি বিধৌত সমভূমি বা আউট ওয়াশ প্লেন। ভৈরব মণ্ডল, তাই তো? শোনো এদিকে এসো। আজকে এই পর্যন্ত, আজকে এই পর্যন্ত। আবার পরবর্তী ক্লাসে আমরা যাব। তুমি বন্ধ করো ওখানে গিয়ে। ও ঠিক আছে, এরপরে আমরা পরবর্তী ক্লাসে যাব। পরবর্তী ক্লাসে আমরা কি পড়বো পরের দিন, বলো দেখি কি পড়বো, বলো। বায়ু। কি পড়বো বলো দেখি, বায়ু। ঠিক আছে, বহির্জাত শক্তির যে রয়েছে সেই লাস্ট পার্ট, সেটা হচ্ছে বায়ু। ঠিক আছে, এটাই পড়বো।